আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের প্রথম পাঠ নিয়ে আমরা কথা বলবো। তোমাদের ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে ভগ্নাংশ। তো তোমাদের ভগ্নাংশ অধ্যায়টা শুরু করার পূর্বে তোমাদের ভগ্নাংশ সম্পর্কে যে বেসিক ধারণা আছে সেই ধারণাগুলো প্রথমত আমরা ক্লিয়ার করব, দেন তারপরে আমরা আমাদের পাঠ্য বইয়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর আমরা সমাধান করার ট্রাই করব। তো ইতিমধ্যে যারা বিগত টিউটোরিয়ালগুলো দেখে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো দেখোনি তারা দেখে নিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবে। এবং তোমরা যে ক্লাসে পড়ো সেই ক্লাসের প্লেলিস্টটা সেভ করে রেখে তোমরা নিয়মিত ভিডিওগুলো দেখবে। এতে করে ইনশাআল্লাহ তোমাদের একটু হলেও তোমাদের উপকারে আসবে। তো চলো কথা না বাড়িয়ে আজকে আমরা ষষ্ঠ অধ্যায় শুরু করি। শুরুতেই আমরা ভগ্নাংশ সম্পর্কে জেনে নিব। প্রথমে জেনে নেব যে ভগ্নাংশ কাকে বলে। দেখো, ভগ্নাংশ, তাহলে আমরা জানি যে ভগ্নাংশ কথাটার অর্থ হচ্ছে ভাঙা অংশ, অর্থাৎ এক ভাগের মধ্যে পুরো নয়, তার অর্ধেক হতে পারে বা সামান্য কিছু অংশ হতে পারে। ঠিক আছে, তোমরা মনে রাখবে যে ভগ্নাংশের মান বা প্রকৃত ভগ্নাংশের মান সবসময় একের থেকে ছোট হয়। তাহলে ভগ্নাংশের সংজ্ঞাটা আমরা কি লিখব? তোমরা দেখতে পাচ্ছ যে কোনো বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করতে যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে ভগ্নাংশ বলে। বন্ধুরা, ভগ্নাংশ সাধারণত একটি দাগ টেনে এর উপরে নিচের সংখ্যা লিখে প্রকাশ করা হয়। মনে করো ঠিক এইরকম যে আমি এখানে একটা দাগ দিলাম, এখানে লিখলাম আমি 5, এখানে লিখলাম মনে করো 3। এই কথাটার অর্থ হচ্ছে, মনে করো তোমার কাছে একটা চকলেট রয়েছে, যে চকলেটটাকে তুমি টোটাল 5 ভাগ করেছো। 5 ভাগ করে তুমি কাউকে 3 ভাগ দিতে চাচ্ছ বা তুমি নিজের জন্য 3 ভাগ রাখতেছো। সেটা হচ্ছে এই কথাটার অর্থাৎ এই ভগ্নাংশের অর্থ। যদি আমরা এই ভগ্নাংশটাকে চিত্র অনুসারে বুঝাইতে চাই তাহলে দেখো ঠিক এরকম হবে। মনে করো এটা একটা চকলেটকে আমরা 5 ভাগে ভাগ করব। দেখো এখানে টোটাল সম্পূর্ণ একটা চকলেট, যে চকলেটটাকে আমরা 5 ভাগ করে নিয়েছি, 1 2 3 4 5। আচ্ছা, তাহলে এই সম্পূর্ণ অংশটাকে আমরা হরে লিখব। হর, তোমরা নিশ্চয়ই জানো যে এই টানের বা দাগের উপরের সংখ্যাটাকে বলা হয় লব এবং নিচের সংখ্যা বা নিচের অংশকে বলা হয় হর। তাহলে দেখো, আমরা যখন কোনো ভগ্নাংশ লিখব তখন নিচে যে সংখ্যাটা থাকবে এইটা দ্বারা সম্পূর্ণ জিনিসকে বোঝানো হবে, আর উপরে যে সংখ্যাটা থাকবে অর্থাৎ লবে যে সংখ্যাটা থাকবে সেটা দ্বারা পুরো অংশের কত পরিমাণ সেটা বোঝানো হবে। তাহলে বন্ধুরা দেখো, চকলেটটিকে আমরা 5 ভাগ করে নিয়েছি। 5 ভাগের মধ্যে তুমি বা তোমার কোনো বন্ধু 3 ভাগ পাচ্ছে, অর্থাৎ এইটুকু। ওকে, তাহলে এই চিত্র দ্বারা আমরা এই ভগ্নাংশটাকে প্রকাশ করতে পারতেছি। আর এটাকে আমরা পড়ব যে 5-এর 3 অথবা 3/5। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা জেনে নেব যে ভগ্নাংশের প্রকারভেদ, অর্থাৎ ভগ্নাংশকে কয় ভাগে ভাগ করা যায়। দেখো, প্রথমত ভগ্নাংশকে তার আকার আকৃতির অনুসারে 3 ভাগে ভাগ করতে পারবো আমরা।
প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। চলো আমরা একটা একটা করে পরিচিত হয়ে নিই। প্রথমেই প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ দেখো, প্রকৃত ভগ্নাংশ আমরা কাকে বলবো? যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। তাহলে সংজ্ঞাটা আমরা প্রথমে লিখে নেব। যে ভগ্নাংশের লব হরের থেকে ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। আচ্ছা, তাহলে কথাটাকে আমরা এখন প্রকাশ করে দেখাবো। মনে করো যে আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি। দেখো, এখানে লবে আছে 2 আর হরে আছে 3। তো আমি লিখেছিলাম যে ভগ্নাংশের লব অর্থাৎ উপরের সংখ্যাটা কি হরের থেকে ছোট। দেখো, লব অর্থাৎ 2 3-এর থেকে ছোট, তাই না? তাহলে এই ধরনের ভগ্নাংশকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। আমরা প্রকৃত ভগ্নাংশের হাজার হাজার উদাহরণ দিতে পারি। যেমন আমি আরো লিখতে পারি যে মনে করো 15/7 25/3 এরকম আমরা কিন্তু প্রকৃত ভগ্নাংশের অনেক উদাহরণ লিখতে পারি। এরপর আমরা আরেকটা কথা মনে রাখবো, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশের মান অলওয়েজ লেস দেন 1। অর্থাৎ এই ভগ্নাংশগুলোকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এদের মান সবসময় 1-এর থেকে ছোট হয়। এরপরে আমরা অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে সেটা জেনে নেব। দেখো, ঠিক প্রকৃত ভগ্নাংশের বিপরীতটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে সংজ্ঞাটা আমরা কিভাবে লিখবো? যে ভগ্নাংশের লব হরের থেকে বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। দেখো, যেমন ঠিক আমি যদি এটার বিপরীতটাই লিখি, যে এখানে 2/3 বোঝাচ্ছে। আবার মনে করে আমি লিখলাম যে 7 মধ্যে 15 বা 7/15 বা 15/7 ভগ্নাংশগুলোকে আসলে এভাবে করতে হয়। তো অপ্রকৃত ভগ্নাংশের মান সবসময় 1-এর থেকে বড় হয়, এটা তোমরা একটু মনে রাখবা। আচ্ছা, প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ শিখলাম আমরা। এরপরে আমরা শিখব মিশ্র ভগ্নাংশ কাকে বলে। দেখো, যে ভগ্নাংশ পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে
তাকে মিশ্র ভগ্নাংশ বলে। সংজ্ঞা থেকে তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছ। দেখো, পূর্ণ সংখ্যা কাকে বলে? 1 2 3 4 এরকম যতগুলো সংখ্যা আছে এগুলোকে আমরা পূর্ণ সংখ্যা বলি। তো পূর্ণ সংখ্যার সঙ্গে যদি তোমার প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাহলে ওই দুইটা মিলে আমরা বলবো মিশ্র ভগ্নাংশ। অর্থাৎ যদি আমরা এইরকম একটা ভগ্নাংশ লিখি, দেখো 2 7 15, তাহলে দেখো এই 2 হচ্ছে পূর্ণ সংখ্যা আর এটার সঙ্গে অ্যাড হয়েছে একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে এই দুইটার সংমিশ্রণে একটা মিশ্র ভগ্নাংশের তৈরি হয়েছে। তো এই ছিল আমাদের ভগ্নাংশ সম্পর্কে ধারণা। আমরা জানলাম যে টোটাল আমরা ভগ্নাংশকে তাদের আকৃতি অনুসারে 3 ভাগে ভাগ করতে পারি: প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র। তো বন্ধুরা, আমাদের ভগ্নাংশের যে মূল থিম ছিল সেই জিনিসগুলো আমাদের জানা হয়ে গেল। এরপরে আমরা আমাদের পাঠ্য বইয়ের 38 পেজ থেকে যে অঙ্কগুলো আছে সেগুলোর সমাধান করার চেষ্টা করব। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে ভগ্নাংশের অধ্যায়ে স্টার্টিংয়ে রয়েছে প্রকৃত ভগ্নাংশ সম্পর্কে। প্রথমেই বলা আছে যে প্রকৃত ভগ্নাংশ এবং 1 এর সমান ভগ্নাংশ শনাক্ত করি। দেখো বন্ধুরা, এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। এই সংখ্যাগুলো কোনটা প্রকৃত ভগ্নাংশ এবং কোনটা 1 এর সমান সেই জিনিসগুলো আমাদের বের করতে হবে। আচ্ছা, আমরা একটু আগে শিখেছিলাম প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। আমরা জানি যে প্রকৃত ভগ্নাংশের লব সবসময় হরের থেকে ছোট হয়। দেখো, প্রথমে যে ভগ্নাংশটি রয়েছে এখানে কিন্তু লব হরের থেকে ছোট, অর্থাৎ এটা একটা প্রকৃত ভগ্নাংশ। আর দ্বিতীয় যে ভগ্নাংশটি রয়েছে, দেখো লব এবং হরে একই সংখ্যা আছে, আর একই সংখ্যা থাকার অর্থটা হচ্ছে ঠিক এটাকে যদি আমরা ভাগ করি তাহলে এটা কিন্তু কেটে গিয়ে আমরা 1 পাবো, অর্থাৎ এটা 1 এর সমান সংখ্যা। এরপরে দেখো 5/8, অর্থাৎ এটা একটা প্রকৃত ভগ্নাংশ। কেন? কারণ এটা লব হরের থেকে ছোট। ঠিক এইটা দেখো, এটা আবার অপ্রকৃত ভগ্নাংশ। কেন? কারণ এখানে লবটা বড়, হরটা ছোট। এরপরে এইটা এখানেও তাই, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, কারণ এখানে লব বড়, হর ছোট। এখানে 1/1, অর্থাৎ এটার মান দেওয়া আছে 1, সো এটা হচ্ছে 1 এর সমান ভগ্নাংশ, আর এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমরা কিভাবে প্রকৃত, অপ্রকৃত ও 1 এর সমান সংখ্যাগুলোকে আলাদা করলাম। তো এই জিনিসগুলো তোমাদের পরীক্ষায় খুব একটা আসে না, তবে আমাদের জানার জন্য জিনিসগুলোকে প্র্যাকটিস করতে হবে। এরপরে তোমাদের 2 নম্বরে আছে যে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজায় এবং প্রতীকের সাহায্যে প্রকাশ করি। চলো আমরা এখান থেকে 2টা অঙ্ক আছে, 2টার মধ্যে আমরা একটা সমাধান করব। আচ্ছা, তাহলে প্রথমে 1 নম্বর অঙ্কটা আমরা শুরু করি। ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ এখানে অঙ্কটাকে আমরা উঠিয়ে নিয়েছি। তো এই অঙ্কটাতে তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, যেখানে সকল ক্ষেত্রে হর একই, অর্থাৎ 7। তো তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি 2 বা ততোধিক ভগ্নাংশের হর একই হয় তাহলে যে ভগ্নাংশের লব ছোট সে ভগ্নাংশের মান ছোট হয়। তাহলে ভিউয়ার্স, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে লব 2 সব থেকে ছোট, অর্থাৎ এই ভগ্নাংশটির মান সব থেকে ছোট হবে। এরপরে 3, সো এই ভগ্নাংশটির মান তারপরে ছোট, এবং এটা তারপরে সব থেকে বড় হচ্ছে এটা।
তাহলে এটাকে আমরা কিভাবে সাজাবো তোমরা দেখতে থাকো। প্রথমে আমরা লিখব যে এখানে ভগ্নাংশগুলোর মধ্যে ভগ্নাংশগুলোর হর 7, অর্থাৎ সমান। এবং লব হচ্ছে 6, 3, 7, 2। 6, 3, 7, 2। সুতরাং আমরা এখন লিখতে পারি, সুতরাং যদি ভগ্নাংশগুলোর হর একই সংখ্যা হয় তবে যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশের মান ও ছোট হয়। ওকে, আমরা এই বিষয়টাকে আরো ক্লিয়ারলি তোমাদের বোঝানোর চেষ্টা করব একটু পরে। তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো। তাহলে আমরা এখন এখানে যে কথাটা লিখেছি সেই কথাটার আলোকে আমরা এই উপরের 4টি ভগ্নাংশগুলোকে সাজিয়ে নেব। দেখো আমি কি লিখেছি, যদি ভগ্নাংশগুলোর হর একই হয় তবে যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশের মানটাও কি হয়, সব থেকে ছোট হয়। অর্থাৎ এখানে এটা ছোট, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। তাহলে আমরা এখন লিখবো যে অতএব ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজিয়ে পাই। অতএব ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজিয়ে পাই। ওকে, তাহলে 2/7, তারপর 3/7, 6/7, 7/7। তাহলে ভগ্নাংশগুলিকে ছোট থেকে বড় সাজানো হয়ে গেল। এবং এরপরে আমাদের প্রশ্ন বলেছিল যে প্রতীকের সাহায্যে প্রকাশ করতে হবে। এরপরে আমরা প্রতীকের সাহায্যে প্রকাশ করব। দেখো 2/7, 3/7, 6/7, 7/7। এই হচ্ছে আমাদের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজানো। তো বন্ধুরা, এখানে একটা কথা লিখেছি আমি, দেখো যে যদি হর একই হয় তবে যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশের মানটাও ছোট হয়। কথাটিকে আমরা আরেকটু সহজে যদি বুঝতে চাই তাহলে দেখো, তোমরা এখানে নিচের সংখ্যাটাকে কোনো একটা মানুষের সঙ্গে তুলনা করতে পারো এবং উপরের সংখ্যাটাকে তোমরা টাকা বা চকলেটের সঙ্গে তুলনা করতে পারো। তাহলে দেখো বন্ধুরা, এখানে সব জায়গাতেই কিন্তু 7 জন করে মানুষ আছে। দেখো এখানেও 7 জন আছে, এখানেও 7 জন, এখানেও 7 জন, এখানেও 7 জন।
বাট দেখো চকলেটের সংখ্যা কিন্তু সব জায়গাতে সমান নয়। এখানে 2টা চকলেট আছে, এখানে 7টি চকলেট আছে, এখানে 3টি চকলেট আছে, এখানে 6টি চকলেট আছে। তাহলে তোমরা এখন বলো তো যে যেহেতু সকল জায়গায় 7 জন করে আছে, তাহলে এই জায়গায় 2টা চকলেট আছে, এই জায়গায় 7টি চকলেট আছে, তাহলে কোন জায়গায় মানুষ বেশি চকলেট ভাগ পাবে? অবশ্যই এই জায়গার মানুষ। আর এই জায়গায় যেহেতু মাত্র 2টা চকলেট 7 জন ভাগ করে নেবে, সেহেতু এই জায়গার মানুষগুলো কিন্তু সব থেকে কম চকলেট পাবে, অর্থাৎ এই ভগ্নাংশটির মান সব থেকে কম হবে। এই থিংটা তোমরা মাথায় রাখতে পারো। ঠিক এর বিপরীতটা হচ্ছে এরকম, যদি কোনো ভগ্নাংশের লব সেম হয়, অর্থাৎ চকলেটের সংখ্যা সব জায়গায় সমান আছে, এখানেও মনে করো 7, এখানেও মনে করো 7, এখানেও 7, এখানেও 7, কিন্তু মানুষের সংখ্যা যদি আবার চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ মনে করো নিচে আছে 6, এখানে আছে 3, এখানে আছে 7, এখানে আছে 2, তাহলে তোমরা এখন বলো তো যে সকল জায়গায় চকলেট আছে সেম, বাট মানুষের সংখ্যা কম বাড়া আছে, এখানে 2 জন, তাহলে এখানে 7টি চকলেট 2 জন পাচ্ছে, আবার এখানে মনে করো যে 7টি চকলেট 3 জন পাচ্ছে, তাহলে কোন জায়গায় সব থেকে বেশি চকলেট পাওয়া সম্ভব? এই জায়গায়, কারণ এখানে মাত্র 2 জন ছিল, 2 জনে 7টি চকলেট নিবে, সো এই জায়গায় সব থেকে বেশি চকলেট পাবে। অর্থাৎ যে ক্ষেত্রে লব সেম হয়, সেই ক্ষেত্রে যে ভগ্নাংশের হর ছোট, সেই ভগ্নাংশটি বড় হয়। ঠিক এইটা বিপরীতটা। আচ্ছা, বিপরীতটা আমরা বিপরীত পরে শিখবো। আমরা এখন যেটা নিয়ে আলোচনা করলাম, এটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এরপরে ঠিক 2 নাম্বারটাই দেখো, এখানে আমরা এখনই ক্লিয়ার করব বিষয়টা। 2 নম্বর অঙ্কটা দেখো, এখানে উভয় ক্ষেত্রে 2/7, 2/5, 2/4, 2/2। তাহলে বন্ধুরা, আমি তোমাদের ধরে নিতে বলেছিলাম যে উপরের সংখ্যাটাকে তোমরা চকলেট বা টাকার সঙ্গে তুলনা করবা। তাহলে দেখো এখানে সকল ক্ষেত্রে 2 টাকা করে আছে বা 2টা করে চকলেট আছে, বাট নিচের সংখ্যাকে তোমরা কোনো একটা মানুষের সঙ্গে তুলনা করতে পারো। তাহলে এখানে 7 জন আছে, এখানে 5 জন আছে, এখানে 4 জন আছে, এখানে 2 জন আছে। তাহলে দেখো যদি 2টি চকলেট 2 জনের মধ্যে দেওয়া হয় আর 2টি চকলেট 4 জনের মধ্যে দেওয়া হয়, তাহলে কোন জায়গার মানুষেরা বেশি চকলেট পাবে? অবশ্যই এই জায়গার, কারণ এই জায়গায় মানুষের সংখ্যা কম। চকলেট যেহেতু সব জায়গাতেই 2টা করে আছে, সো যে জায়গাতে কম মানুষ, সেই জায়গার মানুষেরাই বেশি চকলেট পাবে। ঠিক এটার বিপরীতটা, অর্থাৎ লব একই হলে যে ভগ্নাংশের হর ছোট, সেই ভগ্নাংশটি বড় হয়। ঠিক তোমরা এই থিংটা মাথায় রেখে আমি এই 1 নম্বর অঙ্কটাকে যেভাবে সাজিয়েছিলাম, তোমরা 2 নম্বর অঙ্কটাকে করতে পারবে। তো এটা তোমরা করে নেবে। এরপরে আমরা 3 নম্বর অঙ্কের সমাধানে আসবো। 3 নম্বরে দেখো বলেছে যে খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করি। ওকে, তাহলে প্রথমে আমরা এখান থেকে 2 নম্বর এবং 3 নম্বর অঙ্কর সমাধান করব। দেখো 3-এর 2। ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ অঙ্কটাকে আমি উঠিয়ে নিয়েছি। এখন আমরা এখান থেকে ফাঁকা ঘরের মানটাকে বের করব। তাহলে এই ধরনের অঙ্ক করার পূর্বে তোমাদের কিছু কিছু জিনিস সম্পর্কে ধারণা রাখতে হবে। যেমন আর গুণন, যার আরেকটা নাম হচ্ছে বজ্র গুণন, এই জিনিসটা সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। দেখো ঠিক এরকম ক্রস, অর্থাৎ মনে করে এটা একটা সমান, সমানের এটা উপরের অংশ, এটা নিচের অংশ, আবার দেখো এটা উপরের অংশ, এটা নিচের অংশ। তাহলে যদি আমরা এখানে চিন্তা করি, দেখো উপরের অংশের সঙ্গে নিচের অংশ, আবার এই পাশের উপরের অংশের সঙ্গে এই পাশের নিচের অংশ।
অর্থাৎ এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা নিতে হবে। এই পদ্ধতির নামটা হচ্ছে আড়াআড়ি গুণ। তাহলে আমরা যেহেতু এখানে ফাঁকা ঘরের মানটা নির্ণয় করব, সেহেতু প্রথমে আমাদের এখানে এই আর গুণন পদ্ধতিটাকে ফলো করতে হবে। আর আর গুণন পদ্ধতিটা তোমরা ইউজ করার সময় এই ফাঁকা ঘরটাকে সবসময় তোমাদের সমানের বাম পাশে রাখার ট্রাই করবে। তাহলে দেখো, আমরা এই ফাঁকা ঘরটাকে এই সমানের বাম পাশে রাখতে গেলে আমাদের প্রথমে 4 দিয়ে ফাঁকা ঘরকে আড়াআড়ি গুণ করতে হবে। তাহলে দেখো, বা 4 গুণ ফাঁকা ঘর। হ্যাঁ, আরও একটা কথা মনে রাখবে যে এই আড়াআড়ি গুণের সময় তোমাদের মাঝখানে কিন্তু অবশ্যই গুণ চিহ্নটা দিতে হবে। তাহলে দেখো, আমরা প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করলাম। এরপরে কাজ হচ্ছে প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লবের সঙ্গে গুণ করব, অর্থাৎ 5 গুণ 12। এখন জাস্ট ক্যালকুলেশন করব আমরা। 5 12 60। দেখো, ফাঁকা ঘরের সঙ্গে যে যে সংখ্যা থাকবে সবগুলোকে ডান পাশে পার করতে হবে। তো ফাঁকা ঘরের সঙ্গে যেহেতু 4 গুণ অবস্থায় ছিল, ওই পাশে গিয়ে এটা ভাগ হয়ে যাবে। অর্থাৎ 60কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলেই ফাঁকা ঘরের মানটা পেয়ে যাব। তো দেখো, 60-এর মধ্যে 40 যাচ্ছে, 60-এর মধ্যে 4 যায় 15 বার। সো ফাইনালি আমরা ফাঁকা ঘরের মানটা পেয়ে গেলাম 15। এখন তোমরা ঠিক প্রথম লাইনটা উঠাইতে পারো। অতএব 4/5 সমান 12/15। ঠিক এইভাবে খুব সহজেই তোমরা এই ফাঁকা ঘরের মানগুলোকে বের করতে পারবে। তোমাদের পাঠ্য বইয়ে একটি ক্রিটিক্যালি এই ফাঁকা ঘরের মানগুলোকে বের করে দেখানো হয়েছে। তোমরা ওই নিয়মটা ফলো না করে আমার দেখানো নিয়মটাকে তোমরা ফলো করতে পারো। ওকে, এরপরে আমরা 3 নম্বর অঙ্কের সমাধান করব। 3 নম্বর অঙ্কে বলা আছে 3/6 সমান ফাঁকা ঘর বাই 2। বন্ধুরা দেখতে থাকো। দেখো, প্রথম অঙ্কের ক্ষেত্রে আমরা 4 গুণ ফাঁকা ঘর করেছিলাম, কারণ আমরা চেষ্টা করেছিলাম ফাঁকা ঘরটাকে সমানের বাম পাশে রাখার জন্য। এই অঙ্কের ক্ষেত্রে দেখো, ফাঁকা ঘরটা কোথায় আছে? এখানে। তাহলে এটাকে যদি আমরা মনে করি এখানে আমি সমান দিয়ে দিলাম, আমি এই ফাঁকা ঘরটাকে যদি আমি এই পাশে রাখতে চাই, তাহলে আমাদের কোন কাজটা আগে করতে হবে? নিশ্চয় 6-এর সঙ্গে ফাঁকা ঘরকে প্রথমে গুণ করতে হবে। দেখো, আমি কিন্তু 3 গুণন 2 লিখতে পারতাম প্রথমে, কিন্তু ফাঁকা ঘরটা ডান পাশে চলে গেলে সেটাকে আবার বাম পাশে নিয়ে আসতে হবে। সো তোমাদের কিন্তু একটা লাইন বেশি করতে হবে, যার কারণে তোমরা প্রথম লাইনে ফাঁকা ঘরটাকে বাম পাশে রাখার চেষ্টা করবে। তাহলে 6 গুণন ফাঁকা ঘর সমান 3 গুণ 2। ভিউয়ার্স, নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো আজকে তোমাদের 6ষ্ঠ অধ্যায়ের প্রথম পার্ট এখানে সমাপ্ত করছি। দ্বিতীয় পার্টে আমরা পরবর্তী অঙ্কগুলো সমাধান নিয়ে আসবো, সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।